আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জের পার্ট 2 নিয়ে। সেদিন আমরা পার্ট 1 এ আলোচনা করেছিলাম কিভাবে খুব মানে ভয়েস চেঞ্জ করার জন্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আমাদের দরকার, যেমন ভয়েস চেঞ্জের সাধারণ রুলসগুলো আছে। তাছাড়া ভয়েস অক্সিলারি যে চেঞ্জ করতে হয়, কোন অক্সিলারি চেঞ্জ হয়, কোন অক্সিলারিতে পরিণত হয় সেটা। তাছাড়া সাবজেক্ট অবজেক্টে পরিণত হলে কীরকম রূপ হবে, অবজেক্ট সাবজেক্টের কোন ধরনের রূপ হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং সেই সাথে মোরালস এর ডিসক্রিপশন আমি দিয়েছিলাম। তো আজকে আমরা জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জগুলো, যে নিয়মের ভয়েস চেঞ্জগুলো বারবার আমাদের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, চাকরি পরীক্ষায় এসে থাকে, সেই কাজগুলো করব। তো বন্ধুরা, যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের বাংলাদেশে যেটা এসএসসি লেভেলের পরীক্ষায় আসে, এসএসসি ইন্টার লেভেলে বেশিরভাগ ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে থেকে আসে। সেন্টেন্সটা একটু বড় হয়, সেখানে অনেক অতিরিক্ত কথা থাকে। তো আমরা আসলে সাবজেক্ট অবজেক্টকে ডিটারমিন করতে পারি না, তাই অতিরিক্ত কথাগুলো চিনতে পারি না। তো সে আসলে তো অতিরিক্ত কথার স্থান হচ্ছে বাইয়ের আগে এবং মূল ভার্বের পরে, কিন্তু আমরা সেটাকে চিনতে না পারার কারণে দেখা যাচ্ছে অতিরিক্ত কথা থেকেই আমরা তাকে সাবজেক্ট বানিয়ে ফেলি বা অবজেক্ট বানিয়ে ফেলি, এরকম এলোমেলো হয়ে যায়। তো আমি সেদিন তোমাদেরকে সাবজেক্টের কীভাবে চিনবা, অবজেক্ট কীভাবে চিনবা, কীভাবে সহজেই তুমি সেন্টেন্স ভার্বকে প্রশ্ন করে বের করে ফেলতে পারবে সেটা শিখিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমরা যাব ভয়েস চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সের চেঞ্জে। আর সেই সাথে আমি আসলে এই পরবর্তী বিষয়গুলোয় এত বেশি নিয়ম লিখবো না, জাস্ট প্র্যাকটিস করবো। তোমরা জাস্ট প্র্যাকটিসটা মনে রাখলেই ভয়েস চেঞ্জ করতে পারবে। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটা যদি তোমরা বুঝতে চাও, তাহলে অবশ্যই আমাদের ভয়েস চেঞ্জের পার্ট 1 ক্লাসটা না বুঝে এবং না মুখস্থ করে আসলে কোনোভাবেই আজকের ক্লাস বুঝতে পারবে না। সো যারা আমাদের ওই ভিডিওটা মিস করেছো, তোমরা আমাদের ওই ভিডিওর পার্ট 1 ভয়েস চেঞ্জ পার্ট 1 ভিডিওটা অবশ্যই দেখবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। তাহলে শুরু করি আজকের ক্লাস। তো আজকে আমরা প্রথমেই যেটা আমরা বলছিলাম, স্বাভাবিক যে সেন্টেন্স আই এম সেটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমি ভাত খাচ্ছি, কে খাচ্ছে, আমি, এটা ছিল সাবজেক্ট। আর কি খাচ্ছি, ভাত খাচ্ছি, তো এটা ছিল কি অবজেক্ট। তো আমরা তখন স্বাভাবিকভাবে কি করেছিলাম, ওখানে পড়েছি যে অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট হবে রাইস। এম ইজ, রাইসের পরে যেহেতু থার্ড সিঙ্গল নাম্বার, এখানে ইজ হবে, রাইস ইজ, ভিথি ইজ। আর যদি কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ ভাবের সাথে আইএনজি থাকলে এখানে অতিরিক্ত বিং আসবে এবং ভি3 রিটেন, এবং সাবজেক্ট অবজেক্ট হবে রিটেন বাই মি। এই ছিল আমাদের স্বাভাবিক ধরনের ভয়েস চেঞ্জ। কিন্তু অনেক সময় আমরা যে ভয়েস চেঞ্জগুলো করি, সেই সেন্টেন্সগুলোর মধ্যে দুইটা অবজেক্ট থাকে। যখন দুইটা অবজেক্ট থাকে, অর্থাৎ ডাবল অবজেক্ট থাকলে, তখন আমরা কি করি, যেমন একটা সেন্টেন্স লিখলাম, ডাবল অবজেক্ট যখন থাকবে, তখন আমরা ভয়েস চেঞ্জ করার জন্য বস্তুবাচক অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন উই মেড হিম ক্যাপ্টেন, they elected him চেয়ারম্যান। অবশ্য বন্ধুরা, তোমরা ডাবল অবজেক্ট যে রুলসটা দেওয়া আছে, আসলে এই ধরনের ভার্বকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। কি বলা হয়? ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব মানে হচ্ছে যখন অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ওয়ার্ডের সাহায্য নিতে হয়, তখন তাকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে। সেটা আমরা অন্য একটা ভিডিওতে তখন আলোচনা করবো। আজকে শুধু বলে গেলাম যে এখানে উই মেড হিম, এখানে হিম কথার একটা অবজেক্ট থাকা সত্ত্বেও এখানে অর্থ কমপ্লিট প্রকাশ পায় না। আমরা তাকে বানাইছি, কি বানাইছি, একটা মানুষের বানানো যায় না, তো আমরা তাকে কি বানাইছি, ক্যাপ্টেন বানাইছি। ক্যাপ্টেনের সাহায্য নিয়ে যেহেতু এই ভার্বটা অর্থ প্রকাশ করেছে, এই ধরনের ভার্বকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। তো দুইটা অবজেক্ট থাকলে আমি বলছি, এরকম আরও অনেক এক্সাম্পল থাকতে পারে। যেমন আমি বলছিলাম কে এবং কাকে দ্বারা প্রশ্ন করলে, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। আমার এই কথার অর্থ হয়েছে আমরা তাকে অধিনায়ক বানাইছি, কাকে বানাইছি, তাকে বানাইছি, সো এটা একটা অবজেক্ট। আবার কি বানাইছি, ক্যাপ্টেন বানাইছি, এটাও একটা অবজেক্ট। দুইটা অবজেক্ট, এই দুইটা অবজেক্টের মধ্যে আমি বলছিলাম যেটা বস্তুবাচক সেটাকে নিব, যেমন ক্যাপ্টেন এই কথাটাকে নিব। তো যেমন প্যাসিভ অবজেক্টটাকে তাহলে আমি এই ক্যাপ্টেনটা আমরা সাবজেক্ট বানাই ক্যাপ্টেন, সরি বস্তুবাচক নয়,
প্রাণীবাচক। তো আমরা এই হিমকে সাবজেক্ট বানাবো, হিমের সাবজেক্ট হচ্ছে হি, অক্সিলারি ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে ওয়াজ ওয়ার হবে, হি ওয়াজ, মেডের ভিতরে হচ্ছে মেড, এর অতিরিক্ত যে কথাটা থাকবে সেটা আমরা অবশ্যই মূল ভার্বের পরে এবং বাই এর আগে বসাবো এবং সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো, বাই আস। তাহলে কি হলো, উই মেড হিম ক্যাপ্টেন, সেটা হবে কি হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। অনুরূপভাবে এটা আমরা করতে পারি যে দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, তো এই হিম এই প্রাণীবাচক এটাকে আমরা সাবজেক্ট বানাবো। যেমন এখানে প্যাসিভ করার জন্য এখানে হিম আছে, এটা হি হবে, হি। এখানে পাস্ট টেন্স করার জন্য হি ওয়াজ ইলেক্টেড, এরপর যে অতিরিক্ত কথাটা আছে চেয়ারম্যান বাই দে, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দে। ব্যাস, তো আমাদের ডাবল অবজেক্ট অথবা ফ্যাক্টরিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ কিভাবে করব সেটা করে ফেললাম। এরপরে আমরা আসবো রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত, রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন। তো বন্ধুরা, রিফ্লেক্সিভ প্রোনাউন, যারা প্রোনাউনের ক্লাসিফিকেশন দেখেছো সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেবো, তখন তোমরা দেখে নিও। রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে আত্মবাচক সর্বনাম বলে, যে যেই সেন্টেন্সের মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে তার জন্য আমরা কোন নিয়মে করবো। এখানে একটু ডিফারেন্স আছে যেটা আমরা সাধারণ নিয়মে করতে পারবো না, তো সেটা আমরা করে দেখাবো। যেমন কিছু সেন্টেন্স আমরা লিখতাম, হি কিলড হিমসেলফ, she punished herself, they play themselves. তো এটা প্যাসিভ করব। তো আমরা সাধারণ নিয়মের মধ্যে বন্ধুরা 5টা রুলস করে থাকি সবসময়, যে অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট, আর সর্বশেষে বলে থাকি অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট। এই দুইটা নিয়ম পড়ি, সেই দুইটা নিয়ম এখানে প্রযোজ্য নয়। শুধু মাঝখানে যে 3টা রুলস আছে, অক্সিলারি চেঞ্জ, নাম্বার 2 V3, 3 নাম্বার হচ্ছে বাই টু, যে কোনো একটা বসবে, শুধু সেই 3টা নিয়ম পালন করলে আমাদের হয়ে যাবে। কাজের মাধ্যমে দেখি তাহলে বুঝতে সহজ হবে বন্ধু। খেয়াল করি, যেখানে এই সাবজেক্ট যা আছে থাকবে এবং হিমসেলফ ছিল যা আছে সেটাই থাকবে। তো আমরা সাবজেক্ট আর অবজেক্ট কোনো চেঞ্জ করলাম না। তো এরপর আমাদের দ্বিতীয় কাজ কি ছিল, অক্সিলারি চেঞ্জ করা। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তো এখানে অক্সিলারি চেঞ্জ হয়ে হবে ওয়াজ, হি ওয়াজ। আর কিলড এর ভিতরে হচ্ছে কিল, এবং 3 নাম্বার ছিল বাই টু উইথ, যে কোনো একটা বসবে এবং বসেছে। তো আমাদের এটা করা শেষ হয়ে গেল। আমি আর একটা করাই দিব, কিন্তু তৃতীয়টা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। যেমন এখানে লেখা আছে শি থাকবে এবং হারসেলফ সেটাও থাকবে। এরপরে আমাদের অক্সিলারি এখানে কি বসতে পারে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি এখানে ওয়াজ ব্যবহার করতে পারি, কারণ সাবজেক্ট আর এগ্রিমেন্ট অনুযায়ী সি এর সাথে ওয়াজ হবে। আর পানিশড, এবং 3 নাম্বার রুলস বাই। তো তৃতীয়টা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। যদি তোমরা যারা এটা পারতে চাও অথচ পারো না, মানে যারা জানতে চাও এটার তৃতীয় উত্তরটি কী হবে কিন্তু পারো না, যদি এরকম হয় অসুবিধা নেই, কমেন্টস বক্সে তোমরা প্রশ্ন করবে, আমরা সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমার পরের নিয়মে চলে যাই। কগনেট ভার্ব, এটা হচ্ছে সমধাতুজ ক্রিয়া, বাংলায় নাম হচ্ছে সমধাতুজ ক্রিয়া। তো বন্ধুরা, এর আগে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত বলছিলাম, আসলে ওই ধরনের ভার্বকেও বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। আসলে এই কোনটাকে কোন ভার্ব বলে সেটা আমরা ক্লাসের ক্লাসিফিকেশন অফ ভার্বের 2টা ক্লাস নিব, তার মধ্যে সবাইকে ক্লিয়ার করে দেব। তো বন্ধুরা, যাই হোক, কগনেট ভার্বকে বলি। কগনেট ভার্বের সংখ্যাটা বলে দেই। সমধাতুজ ক্রিয়া বলতে তোমরা বাংলা ব্যাকরণে দেখবে এবং ইংরেজিতেও দেখতেছো, যে যদি কোনো সেন্টেন্সে ক্রিয়া এবং কর্ম, ক্রিয়া এবং কর্ম, আই মিন ভার্ব এবং অবজেক্ট একই ধাতু থেকে যদি উৎপন্ন হয়, তাহলে সেই ধরনের ভার্বকে বলা হয় সমধাতুজ ক্রিয়া, তো বা কগনেট ভার্ব। ফর এক্সাম্পল, আমি আসলে বন্ধুরা এখানে কোনো রুলস করাবো না, তোমরা শুধু ওইখানে যে রুলসগুলো প্রথম পার্ট 1-এ যে রুলসগুলো দিয়েছিলাম সেগুলো পরে আমাদের এত রুলস শেখার দরকার নেই। জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট, তোমরা প্র্যাকটিসের মাধ্যমে খুব সহজে রুলস মুখস্থ না করে এগুলো করতে পারবে। জাস্ট যদি একটু একবার শিখলে তারপর তুমি
নির্দিষ্ট সময় অন্তর অন্তর একবার প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে। দেখি কমপ্লিট, যেমন হি স্লিপ এ সাউন্ড স্লিপ, he sleeps a sound sleep. Rahim ran a race when dreamed a nice dream. তো সমুদ্রদূষ ক্রিয়া বলতে যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এখানে হি স্লিপস এ সাউন্ড স্লিপ, সে একটা ভালো ঘুম ঘুমাইলো। কি ঘুম ঘুমাইলো? ভালো ঘুম ঘুমাইলো। তো আসলে এই ভালো ঘুম এবং কি ঘুম ঘুমাইলো, এই ঘুম আর ঘুমাইলো মানে কি ঘুম, দুইটাই কিন্তু একই কথা, ঘুম থেকে তৈরি হয়েছে। এই জন্য ক্রিয়া আর কর্ম যদি একই ওয়ার্ড থেকে উৎপন্ন হয় তখন তাকে সমুদ্রদূষ ক্রিয়া বলে। তো আমরা এটাকে চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করবো একটু দেখি। যে এখানে আসলে কে ঘুমায়? হি ঘুমায়, তো এটা কি সাবজেক্ট, আর কি ঘুমায়? এ সাউন্ড স্লিপ, টোটালটাই কি একটা অবজেক্ট। তো আমরা এটাকে প্যাসিভ করব কিভাবে? অবজেক্ট থেকে সাবজেক্ট করব। ওই যে পাঁচটা রুলস আমরা শিখছিলাম সাধারণ নিয়ম, সেটা এ সাউন্ড স্লিপ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে am is এর যেখানে এটা বসবে, আর যেহেতু সাউন্ড স্লিপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে ইজ বসবে। এ সাউন্ড স্লিপ ইজ ভার্বের 3 slept, slept, এরপর বাই টু উইথ যে কোনো একটা বসবে, বাই হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম, ক্লিয়ার। এবার আমি দ্বিতীয়টা করে দিচ্ছি, তৃতীয়টা তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে। রহিম ran a race, এখানে সাবজেক্ট রহিম, অবজেক্ট এ রেস। আমরা এই রেসটাকে সাবজেক্ট বানাবো, এ রেস, রানের এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সো এখানে ওয়াজ বসবে। এ রেস ওয়াজ, রানের ভিতরে হচ্ছে রানের ভিতরে হচ্ছে রান, বাই রহিমের জায়গায় রহিমের অবজেক্টিভ ফর্ম কি? রহিম। তিন নম্বরটা তোমরা নিজেরা করবে, আর যদি না পারো তো কমেন্ট বক্সে জানাবে, বুঝতে পারোনি তো আমি অবশ্যই আমরা সেটা তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। তাহলে আমরা এই রুলসটাও বুঝলাম। কোনো প্রশ্ন থাকলে, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি আমাদের লেখা বুঝতে না পারো, বুঝতে কষ্ট হয়, সেটা আমাদেরকে জানাবে কিন্তু। এরপর আমরা কোয়াসি প্যাসিভ ভার্বযুক্ত, আর একটা ভার্ব হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্বযুক্ত ভয়েস চেঞ্জ। কিভাবে কোয়াসি প্যাসিভ? কোয়াসি প্যাসিভ ভার্ব, বন্ধুরা কোয়াসি প্যাসিভ ভার্ব তো আসলে অনেকে আমরা জানি না, অনেকে বলতেও পারি না। কোয়াসি প্যাসিভ ভার্ব হচ্ছে তাকে দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু তার অর্থটা প্যাসিভের মতো। এমন ভার্ব যাদেরকে দেখতে অ্যাক্টিভের মতন কিন্তু তাদের অর্থটা দাঁড়ায় প্যাসিভের মতন, এই ধরনের ভার্বকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব। তো যাই হোক, এই ধরনের সেন্টেন্সের আমরা এক্সাম্পলগুলো দেখি। আসলে মানে এগুলো প্রায় প্যাসিভের মতন, তো আমরা সেগুলোর এক্সাম্পলটা খেয়াল করি একটু। এখানে আমরা লিখলাম যে হানি টেস্ট সুইট, রাইস সেলস চিপ, the bait felt soft। তো বন্ধুরা এই ধরনের সেন্টেন্স আমরা এখানে দেখছি, আবার সেই সাথে আমরা পরবর্তী যখন সিম্পলকে কমপ্লেক্স করতে হয় সেই জায়গায় আমরা দেখতে পাবো। তো যাই হোক, এটাকে দুইভাবেই প্যাসিভ ভয়েস করা যাবে। তো বন্ধুরা এই ধরনের সেন্টেন্সকে তুমি দুইভাবে প্যাসিভ করতে পারবে, তবে আমার যেহেতু একটি থেকে প্যাসিভ করতে হবে, আমি একটা নিয়ম পারলেই আমার যথেষ্ট। তারপরে যাদের জানা দরকার হবে তারা দুই নিয়মই শিখে রাখবে। যেমন একটা, আসলে কেন কোয়াসি প্যাসিভ বলা হয় সেটাকে আগে বুঝে নিই। হানি টেস্ট সুইট,
মধু খাইতে মিষ্টি, কিন্তু আসলে বলো মধু কি মধুরই খায় নাকি? মধু তো মধুকে খায় না, এটা অন্য কেউ খায়। তাই এই ধরনের সাবজেক্টই হচ্ছে প্যাসিভের সাবজেক্ট। এই জন্য এই ধরনের নাম হচ্ছে কোয়াসি প্যাসিভ। এখানে লেখা আছে রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ, চাল দামে সস্তা। কে চালকে চালের কেনে? মানুষ কেনে, অথচ এখানে সেই সাবজেক্টটা নাই, তাই এই ধরনের কথাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। তো আমি প্রথমটাকে কল করে দেখি। এখানে সাবজেক্ট যা থাকবে, একটা নিয়ম, সহজ নিয়ম, যেটা যে সাবজেক্ট যা আছে থাকুক আর অবজেক্ট যেটা আছে সেটাই থাকুক, অবজেক্টের জায়গায় আর কি। শুধু অক্সিলারি ভার্বটা বসাবা। অক্সিলারি ভার্বটা কি এখানে যেহেতু ইনডিফিনিট টেন্স আর ভার্ব শেষে এস বাই এস আছে, তো এখানে ইজ হবে। আমি যে আর যেখানে একটা হানি ইজ, আর টেস্টের ভিতরে হচ্ছে টেস্টেড, শেষ। আর যারা এটাকে আরেকটা নিয়ম শিখতে চাও তাদের জন্য কথা হচ্ছে এরকম, যে মধু খাইতে মিষ্টি কখন? যখন মধু খাই তখন মধু মিষ্টি। তো সেটাকে এইভাবে লেখা যায়, হানি ইজ সুইট when it is tasted। তো অনুরূপভাবে তোমরা এই রাইস সেলস চিপ, দ্য বেড ফেল্ট সফট, এইগুলোকে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, এবং যদি না পারো তো জানাবে কমেন্ট বক্সে, আমরা শিখিয়ে দেব। তো বন্ধুরা এই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস। আর একটা রুলস আছে যেটা উইদাউট অবজেক্ট, উইদাউট অবজেক্ট, যার অবজেক্ট নাই। যেমন লিখলাম দ্য বুক ইজ মাই নেম, the house is building, the cakes are making। তো এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, এটা খুবই সহজ নিয়ম। আমরা যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করে থাকি, মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে কি আসবে? অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি থাকলে আমরা কি লিখি? যে বাড়তি একটা বিং আসবে। তো এখানে আমাদের আছে দ্য বুক, যা সাবজেক্ট আছে তাই থাকবে দ্য বুক। এরপরে ইজ আছে, ইজ থাকলে কি? যেহেতু ভার্বের সাথে আইএনজি, এখানে বিং হবে, ইজ বিং। আর বাইন্ডের ভিতরে কি? বাউন্ড। আবার এটা প্যাসিভ কি করা যায়? The house is being built, B-U-I-L-T। তো তৃতীয়টা তোমরা নিজেরা করবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা সবাই আমাদের এই প্রথম রুলসগুলো বুঝে পরেরগুলো করতে পারবে। এই ছিল আমাদের ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভের রুলস। আশা করি তোমরা সবাই বুঝছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভালো কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবে, এবং আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।